আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বাংলাদেশের একজন নাগরিক যদি একটি পাসপোর্টের আবেদনপত্র নিয়ে একটি পাসপোর্ট অফিসে জমা দিতে যায়, তাহলে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ তারা কোন চেকলিস্ট ধরে এই কাগজপত্রগুলো যাচাই বাছাই করে, বা তারা কোন চেকলিস্টের আলোকে আপনি যে সমস্ত কাগজপত্র নিয়ে গেছেন সেগুলো ঠিক আছে কিনা এটা ভেরিফাই করে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যখন নতুন একটি পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করবেন, কিংবা পূর্বের পাসপোর্টটি সংশোধন করার জন্যে, কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টকে নবায়ন করার জন্য আবেদন করবেন, তখন স্বাভাবিকভাবে আপনাকে এই পাসপোর্টটা পেতে কিছু প্রসিজিওর বা ধাপ অতিক্রম করতে হবে। এই ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে যে আপনাকে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা, তারপরে ব্যাংকে টাকা জমাদান করা, তারপরে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সহ এই আবেদনপত্রটি সশরীরে গিয়ে পাসপোর্ট অফিসে জমা দেওয়া। যখন আপনি পাসপোর্ট অফিসে জমা দিতে যাবেন আপনার আবেদনপত্রটি, তখন পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ আপনার আবেদনপত্রের সাথে জমা দেওয়া প্রত্যেকটা কাগজ এবং আপনার যে আবেদনপত্র সব ভেরিফাই করবে, যাচাই বাছাই করবে। এই যাচাই বাছাই করার জন্য তাদের একটি চেক লিস্ট আছে। এই চেকলিস্টটা কী, এ বিষয়ে বাংলাদেশের জি পাসপোর্টের ওয়েবসাইট আছে, সেখানে একটি তালিকা দেওয়া আছে 22টি চেকলিস্টের। আজকে আমরা এই চেকলিস্ট ধরে ধরে আপনাদের সামনে উপস্থাপন করব, যেন আপনারা যখন পাসপোর্টের আবেদনপত্র জমা দিতে যাবেন কোনোভাবেই আর আপনাদের ফেরত আসতে না হয়, হয়রানি হতে না হয়, বা দালালের পাল্লায় পড়তে না হয়। এই চেকলিস্টের মধ্যে 1 নম্বরে হচ্ছে যে তারা দেখবে আপনার আবেদনপত্রটা অনলাইনে করা আছে কিনা। সেটা কিভাবে? আপনি যখন আবেদন ফর্মটি জমাদান করবেন তখন তারা একটা কিউআর কোড পায়, ওখানে ওই কিউআর কোডটা স্ক্যান করলে তাদের ওয়েবসাইটে বা তাদের সার্ভারে সব তথ্যগুলো অটোমেটিক চলে আসে। 2 নম্বর হচ্ছে আপনি যখন আবেদন করেছিলেন, আবেদনপত্র কমপ্লিট করার পরে একটি সামারি পেজ পেয়েছিলেন, সেই সামারি পেজটা আপনার সাথে নিয়েছেন কিনা। 3 নম্বর হচ্ছে আপনি আবেদন করার সময় 3 পেজের একটি পিডিএফ ফর্ম পেয়েছিলেন, পিডিএফ ফর্মটি আছে কিনা। 4 নম্বর হচ্ছে যে আপনি পাসপোর্ট করার জন্য যে আবেদন করেছেন, এই পাসপোর্টের মেয়াদ বা কতদিনের মধ্যে পাসপোর্ট পেতে চান, কত পৃষ্ঠার পাসপোর্ট পেতে চান, তার উপর ভিত্তি করে কিন্তু পাসপোর্ট ফি জমা দেওয়া লাগে ব্যাংকে। এই জমাদানের রসিদ আপনি সাথে নিয়ে গিয়েছেন কিনা। চেকলিস্টে তারপরের বিষয় হচ্ছে যে আপনার বয়স যদি 20 বছরের কম হয়, তাহলে আপনার আবেদনপত্রের সাথে অনলাইন থেকে নেওয়া আপনার জন্ম সনদটি আছে কিনা। খেয়াল রাখবেন আপনার এই জন্ম সনদটা অবশ্যই ইংলিশ ভার্সন হতে হবে। পাসপোর্ট অফিসে জমা দিবেন আপনি আপনার অনলাইন জন্ম সনদের ইংরেজি ভার্সন, কেননা পাসপোর্টের কোনো তথ্যই কিন্তু বাংলায় থাকে না, সব তথ্য থাকে ইংরেজিতে, ফলে সেটা তারা যাচাই বাছাই করবে ইংরেজি ভার্সন থেকে। সেকেন্ড হচ্ছে যে আপনি 2 ধরনের কপি ওখানে জমা দিবেন। একটি হচ্ছে যে আপনার অনলাইন থেকে যে কপি প্রিন্ট দিয়েছেন সেই প্রিন্ট কপি, আরেকটি হচ্ছে যে আপনি যেখান থেকে আপনার জন্মসনদটা করিয়েছেন, সেটা হতে পারে যে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা, সেখান থেকে যে কপিটা আপনি পেয়েছেন সেই কাগজে হয়তো চেয়ারম্যান বা মেয়রের স্বাক্ষর আছে, সিল আছে, বা সেখানে হয়তো আপনার কোনো কাউন্সিলরের স্বাক্ষর আছে, সিল আছে। এই সিল স্বাক্ষর সহ যে কপিটা আপনি পেয়েছেন সেটার ফটোকপি নিয়ে যাবেন এবং অরিজিনাল কপিটাও নিয়ে যাবেন। তাদেরকে কিন্তু অরিজিনাল কপিটা দেখাতে হবে এবং তারা এটা দেখার পরে আপনাকে ফেরত দিয়ে দিবে। আপনার বয়স যদি 20 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কপিটা সাথে করে নিয়ে যেতে হবে। একই সাথে এই এনআইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে যেতে হবে। তারা ফটোকপি রেখে আপনাকে অরিজিনাল কপিটা ফেরত দিয়ে দিবেন। আপনার পাসপোর্ট আবেদনপত্রে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয়, তাহলে স্বাভাবিকভাবেই আপনি স্থায়ী ঠিকানা ফিল আপ করবেন আপনার এনআইডি কার্ড বা জন্ম সনদে যেভাবে স্থায়ী ঠিকানা লেখা আছে সেইভাবে। তো আপনার বর্তমান ঠিকানা যদি আলাদা হয়, তাহলে বর্তমান ঠিকানায় যে আপনি আছেন তার সপক্ষে কিন্তু প্রমাণপত্র সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার বর্তমান ঠিকানাতে হয়তো পেশাগত কারণে আছেন, তো আপনি যদি স্টুডেন্ট হন এই বর্তমান ঠিকানায়, তাহলে আপনার স্টুডেন্ট আইডির ফটোকপি, যদি আপনি বর্তমান ঠিকানাতে চাকরি করেন তাহলে আপনার ওই পেশার প্রমাণপত্র হিসাবে এনওসি অথবা আপনার জব আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে যাবেন। যদি অন্য কোনো পেশায় থাকেন, অন্য কোনো কারণে আপনি বর্তমান ঠিকানাতে থাকেন, তাহলে আপনার যে বাসায় ভাড়া থাকেন সেই বাসার ইউটিলিটি বিলের কপি, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল বা অন্য কোনো ইউটিলিটি বিলের কপি সাথে করে নিয়ে যেতে হবে। যদি এমন হয় যে আপনার কোনো দত্তক সন্তান আছে বা আপনি কোন একটা সন্তানকে পালক হিসাবে নিয়েছেন,
তার জন্য আপনি পাসপোর্ট করবেন, তাহলে কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারিকৃত একটি আদেশের কপি সঙ্গে নিয়ে যেতে হবে। যদি আপনি কোনো টেকনিক্যাল পেশাতে থাকেন, যেমন আপনি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা ড্রাইভার এরকম যদি হয়, তাহলে আপনার এই টেকনিক্যাল পেশার সনদ নিয়ে যেতে হবে। যদি আপনি আপনার পাসপোর্টটা রিইস্যু করতে চান, অর্থাৎ আগে আপনার একটি পাসপোর্ট ছিল, তার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন পাসপোর্টটাকে রিইস্যু করবেন, সেক্ষেত্রে আপনার পূর্বের পাসপোর্টটার অরিজিনাল কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন। একই সাথে আপনার ওই পাসপোর্টের যে ইনফরমেশান পেজ আছে, ওই ইনফরমেশান পেজের একটি ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। যদি আপনার এমন কোনো সন্তান থাকে যার বয়স 6 বছরের কম, তার ক্ষেত্রে ধূসর ব্যাকগ্রাউন্ডের 3R সাইজের একটি ছবি প্রিন্ট দিয়ে নিয়ে যেতে হবে। এটার কারণ হলো যে যাদের বয়স 6 বছরের কম, তারা অনেক সময় ছবি উঠাতে দেয় না, বায়োমেট্রিক ছবি নিতে গেলে হয়তো ঠিকমতো দাঁড়ায় না, ডিস্টার্ব করে বা কালক্ষেপণ করে। এই জন্যে মূলত এই ছবিটা নেওয়া হয়। তারা এই বায়োমেট্রিক ছবি না নিয়ে ছবি থেকে ছবি নিয়ে পাসপোর্টে সাবমিট করে। যদি এমন হয় যে আপনার সন্তান অপ্রাপ্তবয়স্ক বা আপনি অপ্রাপ্তবয়স্ক হিসাবে একটি পাসপোর্টের জন্য আবেদন করবেন, অপ্রাপ্তবয়স্ক বলতে আপনাদের বয়স 18 বছরের কম, তখন আপনাদের এই পাসপোর্ট আবেদনের সাথে অবশ্যই আপনার পিতার এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি আপনার যে ডকুমেন্টস জমা দিয়েছেন সেখানে পিতার নাম মাতার নাম যা লেখা আছে, পিতামাতার এনআইডি কার্ডেও যেন একই রকম লেখা হয়, একই রকম স্পেলিং হয়, না হলে কিন্তু আবার ঝামেলায় পড়তে হবে। যদি এমন হয় যে আপনার আঙ্গুলগুলো কাটা, নষ্ট বা কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে, আপনার আঙ্গুলের ছাপ আসে না, বা যদি এমন হয় আপনার চোখ অন্ধ, কানা, চোখই নেই বা চোখের আইরিশ আসে না, তখন কি হবে? সেক্ষেত্রে যদি আপনাদের পাসপোর্ট করতে হয়, তাহলে আপনার যদি 10 আঙ্গুলের ফিঙ্গারের ছাপ দিতে না পারেন, যদি চোখের আইরিশ দিতে না পারেন, তাহলে আপনি এইগুলো যে মিসিং, আপনার এগুলো দিতে অক্ষম, সেই হিসাবে আপনার ডাক্তারের একটি প্রত্যয়নপত্র লাগবে। ওই কাগজটা সাবমিট করলে আপনার আঙ্গুলের ছাপও দেওয়া লাগবে না, চোখের আইরিশও দেওয়া লাগবে না। যদি আপনি সরকারি চাকরিতে কর্মরত থাকেন, আপনার পদমর্যাদা, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যদি গভর্নমেন্ট অর্ডার সংগ্রহ করতে পারেন তাহলে গভর্নমেন্ট অর্ডার, আর যদি আপনি এনওসি সংগ্রহ করতে পারেন তাহলে এনওসি আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে যদি আপনি সরকারি চাকরি করে পাসপোর্ট পেতে চান। সেক্ষেত্রে আপনার ওই গভর্নমেন্ট অর্ডার বা এনওসি কিন্তু আপনার যে মন্ত্রণালয় বা অধিদপ্তরের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রকাশিত হতে হবে। যদি এমন হয় যে আপনি চাকরি থেকে অবসর নিয়েছেন বা পিআরএলে আছেন, তখন আপনার পিআরএলের কাগজ অথবা পেনশন বইয়ের ফটোকপি সাবমিট করতে হবে। যদি আপনার পূর্বের পাসপোর্ট থেকে বর্তমান পাসপোর্টে আপনার বৈবাহিক অবস্থা পরিবর্তন করাতে চান, হয়তো আগে আনম্যারিড ছিলেন, এখন বিয়ে করেছেন, তখন বিবাহের সনদ বা নিকাহনামা জমা দিতে হবে। যদি এমন হয় যে আপনার পূর্বের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে বা আপনার স্ত্রী মারা গেছেন, তখন আপনার ছাড়াছাড়ি হলে ডিভোর্স লেটার, মারা গেলে স্ত্রী বা স্বামী, তাদের ডেথ সার্টিফিকেট সাবমিট করতে হবে। আর যদি আপনি নতুন করে আবার বিয়ে করেন, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন করতে চান, তখনও কিন্তু আপনার ছাড়াছাড়ি হলে ডিভোর্স লেটার, মারা গেলে ডেথ সার্টিফিকেট, আর এই নতুন স্ত্রীর নাম যুক্ত করার ক্ষেত্রে অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট অথবা নিকাহনামা জমা দিতে হবে। যদি এমন হয় যে আপনার পূর্বের পাসপোর্টটি হারিয়ে গিয়েছে, যার ফলে আপনি এখন আবার নতুন করে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করবেন, তাহলে অবশ্যই হারিয়ে যাবার কারণে আপনার নিকটস্থ পুলিশ স্টেশন বা থানাতে গিয়ে জিডি, যেটাকে সাধারণ ডায়েরি বলা হয়, এই জিডি করবেন এবং এই জিডির কপি অবশ্যই আবেদনপত্রের সাথে সাবমিট করবেন। যদি এমন হয় যে আপনার অনলাইন যে জন্ম সনদ আছে বা আপনার যে এনআইডি কার্ড আছে, সেখানে থাকা আপনার নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম আর পূর্বের পাসপোর্টে থাকা নাম, পিতামাতার নাম বা জন্ম তারিখের কোনো গড়মিল থাকে, পার্থক্য থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা নির্দিষ্ট ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই অঙ্গীকারনামা জমা দেবার যে ফরম্যাট, এটা কিন্তু পাসপোর্ট অফিসে পাবেন, সেখান থেকে সংগ্রহ করে আপনি ফিল আপ করে জমা দিতে হবে। সেখানে জাস্ট উল্লেখ থাকে যে আপনার নাম পূর্বে কী ছিল আর এখন কি দিতে চান, বাট খেয়াল রাখবেন এখন আপনি সেটাই দিতে পারবেন যেটা এনআইডি কার্ডে আছে। যদি এমন হয় যে আপনার মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট আছে, অর্থাৎ হতে পারে যে আপনি আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার, সেখানে আপনার একটি পাসপোর্ট আছে, বা পৃথিবীর অনেক দেশ আছে যারা নাগরিকত্ব দেয় না কিন্তু পাসপোর্ট দেয়, হতে পারে, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি ফরম্যাটে অঙ্গীকারনামা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। যদি এমন হয় যে আপনি অপ্রাপ্তবয়স্ক
কিন্তু আপনার পাসপোর্টের তথ্য পরিবর্তন করতে চান, তাহলে যে তথ্য পরিবর্তন করতে চান তার সপক্ষে প্রমাণ হিসাবে আপনাকে জমা দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের মধ্যে জেএসসি অথবা পিএসসি অথবা এসএসসি এইচএসসির সনদের কপি। যদি এমন হয় আপনি সরকারি চাকরি করেন কিন্তু আপনার পাসপোর্টে থাকা তথ্য পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের মধ্যে অন্যতম হচ্ছে আপনার যে হায়ার ডিগ্রি নিয়েছেন আপনি, আপনার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সেই সনদের কপি, আপনার এনআইডি কার্ডের কপি, আপনার চাকরি যে করেন সেখান থেকে নেওয়া প্রত্যয়নপত্র বা আপনার সার্ভিস বইয়ের ফটোকপি জমা দিতে হবে। যদি এমন হয় যে আপনার দ্বৈত নাগরিকত্ব আছে, অর্থাৎ বাংলাদেশেরও নাগরিক আপনি, একই সাথে আপনি ইংল্যান্ড, আমেরিকা বা পৃথিবীর অন্য কোনো দেশেরও নাগরিক এবং দুটো নাগরিকত্ব একই সাথে বহাল রাখতে চান বা আপনার দুই দেশেরই পাসপোর্ট অ্যাক্টিভ রাখতে চান, সেক্ষেত্রে আপনার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ডুয়েল সিটিজেনশিপের একটি সনদ সংগ্রহ করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। সর্বশেষ হচ্ছে যে একজন অপ্রাপ্ত বয়স্কদের পাসপোর্ট করার ক্ষেত্রে পিতামাতার অনুমতিপত্র লাগবে এবং যখন এই আবেদনপত্র জমা দিতে যাবেন তখন আবেদনপত্র জমা দেওয়ার সময় অবশ্যই পিতামাতা উভয়ের অথবা পিতা বা মাতার মধ্যে যে কোনো একজনকে ওই অপ্রাপ্তবয়স্ক শিশুর সাথে পাসপোর্ট অফিসে উপস্থিত থাকতে হবে। তবে খেয়াল রাখবেন যেদিন আপনারা পাসপোর্ট অফিসে পাসপোর্ট আবেদনপত্র জমা দিতে যাবেন সেদিন আপনারা অবশ্যই সাদা কালারের ড্রেস পরে যাবেন না, তাহলে ব্যাকগ্রাউন্ড সাদা যেহেতু থাকে আর আপনার ড্রেসও সাদা হয় তাহলে ছবিটা ভালো আসবে না। এই জন্য আপনারা ওদিন রঙিন বা কালারফুল একটি ড্রেস পরে যাবেন যেন আপনার ছবিটা ভালো হয়। তো এই ছিল মূলত পাসপোর্ট অফিস কর্তৃক জারিকৃত একটি চেকলিস্ট, যে চেকলিস্ট ধরে পাসপোর্ট অফিস একটি পাসপোর্ট আবেদন যাচাই বাছাই করেন। এর ব্যত্যয় হলে বা এর বাইরের কোনো ঘটনা ঘটলে কিন্তু আপনার পাসপোর্ট আবেদন জমা না নিতে পারে, আপনাকে ফেরত দিতে পারে, আপনার আবেদন বাতিলও হতে পারে। তাই খেয়াল রাখবেন এই লিস্টের মধ্যে যার যেটি প্রযোজ্য, যার জন্য যেটি অ্যাপ্লিকেবল তাকেই শুধু সেই ডকুমেন্টসগুলো নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে। এই পাসপোর্ট আবেদন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশানে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আপনার কোনো মতামত প্রশ্ন থাকলে সেখানে লিখতে পারেন, সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা সকল প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।